স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। তাড়াহুড়ো নয়, বরং সব রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতেই হতে হবে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমন কথাই জানান রাজনৈতিক দলগুলোর নেতা ও অংশীজনরা। তবে এতদিন পরে কেন ঘোষণাপত্র, এমন প্রশ্ন রাখেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। পাশাপাশি রাজনৈতিক ঐক্যে যেন ফাটল না ধরে সে বিষয়েও সতর্ক করেন তিনি। আর ঘোষণাপত্র নিয়ে কালক্ষেপণ না করার দাবি জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে মতামত জানতে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের নিয়ে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অংশ নেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও। বিকেল 4টায় শুরু হয় এই বৈঠক, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। বৈঠক শেষে শাপলা চত্বরে গণহত্যার বিষয়টি ঘোষণাপত্রে যুক্ত করার প্রস্তাবনা দেওয়ার কথা জানান হেফাজত নেতারা। 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে, সেই কথা আমরা বলেছি। 2021 সালে পাখির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। গণ অধিকার পরিষদ, এবি পার্টি, গণসংহতি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন সহ অংশীজনরাও জানান তাদের প্রতিক্রিয়া। তাড়াহুড়া করে যেন প্রক্রিয়ায় যাতে কোনোভাবে এটা তৈরি না হয়, এখানে সরকারের দিক থেকে এই উদ্যোগটা নেওয়া দরকার একটা ঘোষণাপত্র তৈরির জন্য। বৈঠক শেষে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যের তাগিদ দেন বিএনপি ও জামায়াত ইসলামের নেতারা। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেই জাতীয় ঐক্যকে গণ ঐক্যে রূপান্তরিত করে সেটাকে রাজনৈতিকভাবে আমরা যাতে সাংস্কৃতিক চর্চা করতে পারি। স্বাধীনতার পূর্বাপর এবং জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনীতির গতিধারাকে একটা ঐক্যের পথে পরিচালিত করার স্বার্থে বস্তুনিষ্ঠ সত্য তুলে ধরে ধারণ করে একটা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রণয়ন করা হোক, এ ব্যাপারে সকল দল আমরা একমত হয়েছি। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, ঘোষণাপত্র প্রণয়নে যেন বিলম্ব না হয়। পরবর্তীকালীন সরকার ঘোষণা করেছেন তারা গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আমরা তাতে সম্মত হয়েছি। ঘোষণাপত্র নিয়ে আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, আরও কিছুটা সময় লাগলেও কালক্ষেপণ করা হবে না। জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। ঘোষণাপত্রে সবার মতামত যেন প্রতিফলিত হয় সে বিষয়ে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দেন বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। যে একতায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল, সেই একতার অবমাননার আশঙ্কায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এককভাবে জুলাই ঘোষণাপত্র দিতে বারণ করা হয়েছিল। সব রাজনৈতিক দলের সমর্থন ও ঐক্যবদ্ধভাবে জুলাই ঘোষণাপত্র দিতে না পারলে তা শক্তিশালী ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। 31শে ডিসেম্বর 2024-এ জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে চেয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। পরে তা সরকারের পক্ষ থেকে দেয়া হবে বলে জানানো হয়। তবে সেই ঘোষণাপত্রে কি থাকবে সেই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথেই আলোচনা করতে চেয়েছে সরকার। আর সেই লক্ষ্যেই রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের সঙ্গে সর্বদলীয় বৈঠক অন্তর্বর্তী সরকারের। বৃহস্পতিবার বিকাল 4টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাথে ছিলেন আরও 4 উপদেষ্টা। শুরুতেই প্রধান উপদেষ্টা সকল দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের প্রেক্ষাপট তুলে ধরেন। ছাত্ররা এসে বলল যে তারা একটা ঘোষণা দেবে, প্রোক্লেমেশন করবে, আমাকেও সেখানে থাকতে হবে। এই যে তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে, এটা না করলে এটা ঠিক হবে না। যে একতা দিয়ে তোমরা 5 জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে।
বলেন, একসাথে থাকলেই 5ই আগস্টের শক্তি ও লক্ষ্য অক্ষুণ্ণ থাকবে। তবে সব রাজনৈতিক দলের সমর্থন না থাকলে জুলাই ঘোষণাপত্র গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য তার। একতাতেই আমাদের জন্ম, একতাতেই আমাদের শক্তি। যে লক্ষ্য নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার রিজুবিনেটেড হয়। আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব, এই 5ই অগাস্টকে রিক্রিয়েট করব, সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে। সবার সাথে আলোচনা করে নেওয়া সিদ্ধান্তই মানুষের সামনে প্রকাশ করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। যতদিন অন্তর্বর্তী সরকার থাকবে ততদিন সবাই ঐক্যবদ্ধ থাকবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। যখন আবার সবাই একসঙ্গে হন, আপনারা আবার মনের মধ্যে সাহস আছে। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। 17 বছর পর কারামুক্ত হলেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রিয় নেতাকে এক ঝলক দেখতে রাতেই নেত্রকোনা থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছুটে আসেন নেতাকর্মীরা। কারাগার থেকে বেরিয়ে প্রথমেই বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বাবর। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নানা রঙে ব্যানার, ফেস্টুন আর বাদ্যবাজনা বাজিয়ে অপেক্ষা করতে থাকেন প্রিয় নেতার জন্য। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরণ করে নিতে ফুলের মালা নিয়ে ভিড় করেন তারা। মুক্তির উপলক্ষে আজ আমরা এখানে হাজির হয়েছি, আমরা অত্যন্ত আনন্দিত। ওনাকে বিনা দোষে 17টি বছর কারাগারে রেখেছে। বাকি বাংলার মানুষ আজকে উচ্ছ্বসিত, আজকে উল্লসিত। আমরা মদন মোহনগঞ্জ কালিয়াজুড়ি বাসী না, আমরা শুধু নেত্রকোনা জেলা না, সারা বাংলাদেশের মানুষ গর্বিত। রাজনৈতিক অভিভাবককে ফিরে পেয়ে আনন্দ প্রকাশ করেন কর্মীরা। আকাঙ্ক্ষা ছিল আমাদের এই উন্নয়নের রূপকার লুৎফুজ্জামান বাবর ভাইকে বরণ করে নিব। প্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসছে, আমাদের বাটি বাংলায় যাবে, এই জন্য আমরা অনেক অনেক খুশি। দীর্ঘদিন পরে বেলা 2:30টায় কারামুক্ত হয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান লুৎফুজ্জামান বাবর। গণমাধ্যমের কাছে প্রকাশ করেন নিজের অভিব্যক্তি। গেল মঙ্গলবার আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। আর গত 23শে অক্টোবর দুর্নীতির মামলায় 8 বছরের দণ্ড এবং 1 ডিসেম্বর 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকেও খালাস পান তিনি। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর ফলে জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব ফিরছে নির্বাচন কমিশনের কাছে। বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। 2021 সালে প্রথমবার এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার উদ্যোগ নেয় তৎকালীন সরকার, কিন্তু 2010 সালের আইনটি বাধা হয়ে দাঁড়ায়। 2023 সালে নতুন আইন প্রণয়ন করা হলেও এটি কার্যকর করার মতো লোকবল বা অবকাঠামো তৈরি হয়নি। 2024 সালে 24শে নভেম্বর এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রথম বৈঠকে এনআইডি সেবা নিজেদের মধ্যে রাখার সিদ্ধান্ত হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দিয়ে জাতীয় পরিচয় নিবন্ধন আইন 2023 বাতিল এবং 2010 সালের আইন পুনর্বহালের প্রস্তাব পাঠানো হয়। এরপর বৃহস্পতিবার আইনটি বাতিল হয়েছে বলে জানানো হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সহ সুশীল সমাজ এবং দেশের সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখার দাবি জানিয়ে আসছিল শুরু থেকেই। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশের জল কামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জে পণ্ড হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ। নৃশংস হামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে গেলে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর চড়াও হয় পুলিশ। আহত হয় এক শিক্ষার্থী সহ 2 জন। আবার পুলিশের জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, সঙ্গে লাঠিচার্জও। মুহূর্তে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা। আদিবাসী ছাত্র জনতার উপর নৃশংস হামলার প্রতিবাদে সচিবালয় ঘেরাও করতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে আসতেই পুলিশের বাধায় পড়ে আন্দোলনকারীরা। ব্যারিকেড সরিয়ে ঢোকার চেষ্টা করতেই পুলিশের জলকামান নিক্ষেপ, ছত্রভঙ্গ হয় আন্দোলনকারীরা। শুরু হয় পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপও। সমাবেশ এখানে অবস্থান করতেছিলাম, পুলিশ অতর্কিতভাবে জলকামান আগে থেকে রেডি রেখে এই ক্যাম্পাসের চারিদিকে তারা
পুলিশি ব্যারিকেড জল কামান নিয়ে প্রস্তুত আছে। আমরা যেদিকে যে সেদিকে তারা হচ্ছে গুলি করতেছে, তারপর টিয়ার গ্যাস মারতেছে। এখনো 5 আগস্টের রেস শেষ হয়ে যায়নি, তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করছে। ব্যারিকেড ভেঙে ফেলায় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে বলে জানায় পুলিশ। আমরা তো এত সুন্দর করে ব্যারিকেড দিচ্ছি, আমরা তালা পর্যন্ত দিচ্ছি যে ওদের সাথে যেন হাত দেওয়া না লাগে, তো ওইটাও ভেঙে ফেলছে। তো যখনই ভেঙে ফেলছে আমরা জাস্ট হচ্ছে আমাদের জলকামান যে আছে আমরা পানি ইউজ করছি যেন এরা আর ভিতরে না যেতে পারে। এর আগে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে বিক্ষোভ করে ছাত্র জনতা। পদত্যাগ চেয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টারও। গতকালকে এত বড় হামলা হয়ে গেল ঢাকার বুকে, রাজধানী ঢাকার বুকে, কিন্তু সরকারের পক্ষ থেকে তার কোনো বক্তব্য আমরা দেখতে পাই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। যারা এই হামলার সাথে সরাসরি জড়িত তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় দিন আনতে হবে। জড়িতদের দ্রুত গ্রেফতার আর যমুনা ঘেরাওর হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা। সীমান্তে আর কোনো গুলি হলে বা লাশ পড়লে এরপর হবে মার্চ ফর কাঁটাতার। তারপরও হত্যা বন্ধ না হলে এই কর্মসূচি চলবে কাঁটাতার ভেদ করে যতদূর চোখ যায় ততদূর। মার্চ ফর ফেলানি কর্মসূচিতে এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে ছাত্র জনতা জেগে ওঠায় 14 বছর পর বিচারের আশা ফেলানির পরিবারের। সীমান্তে কিশোরী ফেলানি হত্যার বিচার আন্তর্জাতিক আদালতে করা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ সহ 5 দফা দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ফেলানি কর্মসূচি। বৃহস্পতিবার এই কর্মসূচিতে অংশ নেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 14 বছরের সন্তান হত্যার বিচার না পেলেও ছাত্র জনতার আন্দোলনের জেরে এবার আশা দেখছেন ফেলানির পরিবার। যত আমার ছাত্র জনতা আমার পাশে দাঁড়াইছে, আমি ইনশাআল্লাহ আমি বিচার পাবো। আন্তর্জাতিক আদালতে আমি বিচারটা যেন ফেলানির আমি পাই, এটা আমার দাবি। কুড়িগ্রাম কলেজ মোড় থেকে শুরু হয়ে লং মার্চ যায় ফেলানির বাড়ি নাগেশ্বর উপজেলার নাখারগঞ্জে। পথে পথে সবাই আহ্বান জানানো হয় নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার। হুঁশিয়ারি দেওয়া হয় সীমান্তে আর কোনো প্রাণহানি হলে লং মার্চ কাঁটাতার ভেদ করে যাবে যতদূর দৃষ্টি যায় ততদূর। আর যদি আমার কোনো ভাই কিংবা আমার কোনো বোন ওই তার কাটায় তাদের লাশ ঝুলে থাকে, তবে আমাদের আজকের যে মার্চ ফর ফেলানি, সেই মার্চ ফর ফেলানি ওই তার কাটাকে উদ্দেশ্য করে মার্চ করবে। আর যদি আমাদের পরবর্তী ওই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয়, তবে আমাদের এই লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। ভবিষ্যতে কেউ যদি ক্ষমতা আঁকড়ে ধরার জন্য কোনো দেশের দালাল হয়, তাদের অবস্থাও শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেন সার্জিস আলম। ডিবিসি নিউজ ডেস্ক। কে কিভাবে গুলি ছুঁড়েছে সেই ভিডিও ফুটেজ থাকার পরও জুলাই আগস্ট অভ্যুত্থানে আলোচিত শহীদ মুগ্ধের হত্যার তদন্ত সন্তোষজনক নয়, এমন অভিযোগ করেছেন তার বড় ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত। একই সঙ্গে মুগ্ধের হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে জুলাই আগস্ট গণহত্যার তদন্তে মোবাইল অপারেটরকে সহায়তার পাশাপাশি অভ্যুত্থানের সময় ধারণ করা সব তথ্য সংরক্ষণের জন্য বিটিআরসি ও এনটিএমসিকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। 18 জুলাই 2024 রাজধানীর উত্তরার আজমপুরের পরন্ত বিকেলের দৃশ্য এটি। মানবিক এক মেধাবী যুবক মুগ্ধ পাশে দাঁড়িয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভরত ছাত্র জনতার। কিছুক্ষণ পরই পুলিশের ঘাতক বুলেটের আঘাতে লুটিয়ে পড়ে মুগ্ধ। সাথে তখন ছিল অন্যের তৃষ্ণা মেটানোর জন্য নিজের টাকায় কেনা পানি। 7 মাসের ব্যবধানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন শহীদ মীর মুগ্ধের বড় ভাই দীপ্ত ও ছোট ভাই স্নিগ্ধ। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে আসামি করে অভিযোগ দায়ের করেন বড় ভাই দীপ্ত। আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি, তারা সেটি নিয়ে তদন্ত করবে। পরে গণমাধ্যমের কাছে 18 জুলাইয়ের মর্মান্তিক স্মৃতির কথা তুলে ধরেন স্বজনরা। জানান মুগ্ধর দাফনেও ছিল পুলিশি বাধা। আমরা যেখানে কবর দিয়ে চেয়েছিলাম সেখানেও সম্ভব হয়নি, কারণ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম দরকার ছিল। আমরা পুলিশের থানায় গিয়েছি এনওসি নেওয়ার জন্য, তখন তারা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড বলে দিয়েছে যে তাদের এখন কোনো ধরনের পারমিশন নাই যে কলমের একটা কলম চালানোর মতো একটা দাগ দেওয়ার জন্য। ভিডিও ফুটেজ থাকার পরও মুগ্ধ হত্যায় পুলিশি তদন্তের ধীরগতি নিয়ে ক্ষোভ ছিল দীপ্তর কণ্ঠে। পুরো ঘটনার একবারে পরিপূর্ণ ভিডিও ফুটেজ আছে, সো যেখানে ভিডিও ফুটেজ আছে তারপরের কাজটুকু তো অ্যাটলিস্ট আমরা এই সরকারের কাছ থেকে আশা করতে পারি। সঠিকভাবে আসলে এগুচ্ছে না,
সেটা সত্যি কথা। এখনো পর্যন্ত দৃশ্যমান আমরা কোনো কিছু দেখতে পাচ্ছি না। অন্যদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, পৃথক দুটি আবেদন মঞ্জুর করেছে আদালত, যা তুলে ধরেন তিনি। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা অক্ষত এবং অক্ষুণ্ণ অবস্থায় সংরক্ষণ করার জন্য এই দুটো সংস্থাকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে তথ্য দিয়ে সহায়তা করতে বেসরকারি সব মোবাইল অপারেটরকে নির্দেশও দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত কাজে তারা সাহায্য করেন, সেই ব্যাপারে তাদেরকে একটা নির্দেশনা দিয়েছেন। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে প্রথমবার HMPV শনাক্ত এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম সানজিদা আক্তার। তবে এই ভাইরাসে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে কিনা তা নিশ্চিত নন চিকিৎসকরা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, ব্যাকটেরিয়াজনিত অন্য সংক্রমণ সহ কিছু শারীরিক জটিলতা ছিল তার। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের। দেশে HMPV বা হিউম্যান মেটানিমো ভাইরাস শনাক্ত এক নারীর মৃত্যু হয়েছে। তিনি রাজধানীর মহাখালীর সংক্রমণ ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 9 জানুয়ারি সানজিদা আক্তার নামের ওই নারীর শরীরে ভাইরাসটি শনাক্ত করা হয়। বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান জানান, মারা যাওয়া নারী ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন। এছাড়া ছিল কিডনি সহ অন্যান্য জটিলতা। এখনো আমরা মনে করি যে দেশে আসলে যদি রুটিন স্ক্রিনিং হয়, একটা সংখ্যক সবসময় একটা প্রপোর্শন HMPV থাকে, কিন্তু সেই HMPV কখনোই আসলে সাধারণভাবে মৃত্যুর কারণ হয় না। আমরা আশ্বস্ত করতে চাচ্ছি এই কারণে যে এখন পর্যন্ত বিজ্ঞানে আসলে HMPV কারণে মানুষের সরাসরি মৃত্যুর কথাটি সরাসরি বলা হচ্ছে না। তিনি আরও জানান, HMPV সাধারণ ফ্লুর মতো, এর কারণে মৃত্যু বিরল ঘটনা। তারপরও স্বাস্থ্য মন্ত্রণালয় বেশ কিছু সতর্কতামূলক পরামর্শ দিয়েছেন। আশেপাশের দেশগুলোতে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী কতগুলো সাধারণ স্বাস্থ্যবিধি মেনে চলার আমরা পরামর্শ দিতে চাই। যখন কেউ অসুস্থ থাকবেন তিনি যদি জনসমক্ষে বেশি জনগণের মানুষের মধ্যে না আসেন, সাধারণ মানুষও যখন নাকি অনেক মানুষের মধ্যে যাবেন তখন যদি উনি মাস্ক পরেন তাহলে, এবং যখন অসুস্থ বোধ করবেন উনি যেন ঘরে থাকেন। 14 থেকে কম ও 65 বছর থেকে বেশি ব্যক্তিদের এই সংক্রমণ বেশি দেখা যায়। আতঙ্কিত না হয়ে কিছু স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়। 2017 সালে দেশে প্রথম HMPV শনাক্ত হয়। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। সমালোচনা ও তীব্র প্রতিবাদের মুখে অবশেষে পিছু হটল এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহার করে রেস্তোরাঁর জন্য আগের 5% ভ্যাটই বহাল রাখা হলো। নতুন করে অধ্যাদেশ জারি করবে এনবিআর। তবে ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। গেল কয়েকদিন ধরেই রেস্তোরাঁ মালিক সমিতি বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। এদিকে বর্ধিত ভ্যাট প্রত্যাহার না হলে রাস্তায় নামার হুমকি দিয়েছে খাদ্যপণ্যের ব্যবসায়ীরা। শতাধিক পণ্যের উপর সম্পূরক শুল্ক ও ভ্যাট বিভিন্ন হারে বাড়িয়ে 9 জানুয়ারি অধ্যাদেশ জারি করে রাজস্ব বোর্ড, যার মধ্যে রেস্তোরাঁয় ভ্যাট 5% থেকে বাড়িয়ে 15% করা হয়। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছিল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার রাজস্ব ভবনের সামনেও মানববন্ধন করে তারা। এমনকি হুমকি দেয়া হয় রেস্তোরাঁ বন্ধেরও। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব জানান, 5% বেশি ভ্যাট দিবেন না তারা, আর সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনারও দাবি জানান। ভ্যাট যদি নাও কমায় 5%-এর উপরে আমরা কোনোভাবে মেনে নিব না। রেস্তোরাঁ ভ্যাটের আওতায় এখন পর্যন্ত ওনারা বাড়াচ্ছে না, ওইখানে তারা চাঁদাবাজি করে। আমরা বলেছি প্রত্যেকটা রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে, প্রত্যেকটা স্ট্রিট ফুডকে ভ্যাটের আওতায় আনতে হবে। আপনি এক দেশে দুই আইন হতে পারে না। পরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা জানান, ভ্যাট প্রত্যাহারের ঘোষণা আসছে শিগগিরই। দেশে 4 লাখের বেশি রেস্তোরাঁ থাকলেও ভ্যাট দেয় মাত্র 30%। সবাইকে ভ্যাটের আওতায় কেন আনা যায়নি এমন প্রশ্নের উত্তরে তারা জানান, ভাসমান রেস্তোরাঁয় ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে, তাই ভাসমান রেস্তোরাঁ ভ্যাটের আওতার বাইরে থাকবে। রেস্তোরাঁ মালিক সমিতি থেকে একটি চিঠি দিয়ে জানানো হয় তাদের কি সমস্যা হবে এটার কারণে। সেই সমস্যাগুলি সরকার গুরুত্ব সহকারে দেখেছে এবং পুনর্বিবেচনা করার সিদ্ধান্ত বেসিক্যালি গ্রহণ করেছে। সকল রেস্তোরাঁ কিন্তু আমাদের ভিএটি নেটের ভিতরে নাই। কিছু কিছু যেমন আমাদের স্ট্রিট বা ভাসমান যে রেস্তোরাঁ আমরা যেগুলিকে বলি, সেই ভাসমান রেস্তোরাঁগুলিকে কিন্তু ইতিপূর্বে সরকার কর্তৃক ভিএটি থেকে এক্সেমশন দেওয়া আছে। অতএব ভাসমান যে রেস্তোরাঁগুলি, সেই রেস্তোরাঁ কিন্তু আমাদের ভ্যাটের নেটে থাকবে না। ভ্যাট প্রত্যাহারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রেস্তোরাঁ মালিক সমিতি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।
শীতের তীব্রতায় মাদারীপুরে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। প্রতিদিন গড়ে ১.৫ থেকে ২,০০০ রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। পর্যাপ্ত জনবল না থাকায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের। সেবা পেতে দীর্ঘ সময় লাগায় ক্ষুব্ধ রোগীরা। তবে ঠান্ডায় গরম কাপড় পরা এবং প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। শীত বাড়ার সাথে সাথে মাদারীপুরে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন শিশু, বৃদ্ধসহ সব বয়সের মানুষ। এদের বেশিরভাগই চিকিৎসা নিতে চাচ্ছেন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে। গ্যাস দিতেছি, ঠান্ডার সমস্যা তো, ডাক্তারে বলছে যে নিউমোনিয়া হয়ে গেছে। কাশি হলো আমার বেশি পরিস্থিতি, এদিকে পাও চাবায়, ঠান্ডায় 2টা পাও চাবায়, রাত্রে আমি না পাশে আর রশি দিয়া না পাশে শুইতারি না। আমার বাচ্চা আজকে 6 দিন ধরে পায়খানা করতেছে, বমি করতেছে। জেলার 250 শয্যা হাসপাতালে সবচেয়ে বেশি চাপ ডায়রিয়া ওয়ার্ডে, সাথে বহির্বিভাগেও রোগী বাড়ায় সেবা পেতে দেরি হচ্ছে। অনেক সিরিয়াল, তাই এখন দেখাইতে সময় লাগতেছে আর কি। সীমিত জনবল নিয়ে সামলাতে হচ্ছে রোগীর চাপ, জানালেন কর্তব্যরত সেবিকা। যতটুকু সম্ভব আমরা ততটুকু সেবা দিতে পারছি, কিন্তু জনবল তো কম থাকার কারণে আমরা সেবাটা সঠিকভাবে দিতে পারছি না, হিমশিম খাচ্ছি। রোগ প্রতিরোধে গরম কাপড় পরার পাশাপাশি দরকার ছাড়া বাইরে বের না হতে বলছেন বিশেষজ্ঞরা। যেহেতু এটা শীতের কারণে হয়ে থাকে, তাহলে যারা এই ধরনের এক্সট্রিম অফ এজে রয়েছে, শিশু এবং বৃদ্ধ, তারা যেন শীতকালীন পোশাক পরে এবং শীতের তীব্রতা থেকে নিজেদেরকে রক্ষা করে। জেলার হাসপাতালে স্বাস্থ্যসেবা নিচ্ছেন প্রতিদিন প্রায় 1000 রোগী। এখানে 164 জনবলের বিপরীতে রয়েছেন চিকিৎসক, নার্স সহ 135 জন। ডিবিসি নিউজ ডেস্ক। ক্লাব থেকে ছুটি পেলেই বাংলাদেশের জার্সি জড়াতে ছুটে আসবেন দেশের ফুটবলের নতুন স্টার হামজা চৌধুরী। ব্রিটেনে হামজার সাথে নৈশভোজে অংশ নেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আলোচনা হয়েছে ফুটবলের নানা বিষয়ে। এ সময় হামজার বাবা মা উপস্থিত ছিলেন। এদিকে জাতীয় দলের 2 কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা ও পিটার বাটলারের সাথে চুক্তি সম্পন্ন করেছে বাফুফে। নৈশভোজের টেবিলে হামজা চৌধুরী, সাথে বাফুফে বস তাবিথ আউয়াল ও নির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। ইংল্যান্ডের লেস্টারে দারুণ কিছু সময় কেটেছে তাদের। সঙ্গে ছিলেন হামজার বাবা মাও। বুধবার রাতে গল্পে গল্পে সেরেছেন ডিনারটা। ঘণ্টা 2-এর আড্ডায় বেশিরভাগ অংশ জুড়ে ছিল লাল সবুজের ফুটবল। তার সঙ্গে কথা বলেছে, তার বাবা মার সঙ্গে কথা বলেছে, একসঙ্গে ডিনার করেছে এবং সৌজন্য সাক্ষাৎ করেছে এবং তারা সকলেই আনন্দিত হয়েছে। এর আগে কিং পাওয়ার স্টেডিয়ামে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে হামজা চৌধুরীর লেস্টার সিটির ম্যাচ উপভোগ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। 25 মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ বাংলাদেশের। জানা গেছে তার প্রস্তুতি ক্যাম্পে দ্রুতই যোগ দেওয়ার কথা জানিয়েছেন হামজা। পরবর্তীতে তার ক্লাবের সঙ্গে এবং তার সঙ্গে আলাপ করে সে কবে আসবে, কিভাবে প্র্যাকটিস করবে, কিভাবে আমাদের দলে অন্তর্ভুক্ত হবে, সে বিষয়গুলো পরবর্তীতে আপনাদেরকে অবগত করা হবে। বাংলাদেশের জার্সি পরার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে জাতীয় দলের কোচ হাভিয়ার ক্যাব্রেরা ও নারী দলের কোচ পিটার বাটলারের সাথে চুক্তি নবায়ন করেছে বাফুফে। তাদের সঙ্গে কথাবার্তা বলে উনি তার প্র্যাকটিস শিডিউল কিন্তু দিয়ে দিয়েছে। এটা হচ্ছে পিটার বাটলারের কথা। ছেলেদের টিমের কোচিং করানোর জন্য সে বিগত দিন যে ছিল কাবরেরাকে আমরা পুনরায় বহাল রেখেছি। এশিয়ান কোয়ালিফাই এই খেলাটা যাতে করে আমরা তাকে দিয়ে শেষ করতে পারি, যার জন্য আমরা নতুন কারোর সঙ্গে কথা বলি নাই। এ নিয়ে চতুর্থ মেয়াদে ক্যাব্রেরা আর দ্বিতীয় মেয়াদে পিটার বাটলার লাল সবুজের কোচ হলেন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।